রীতা দেখতে বেশ সুন্দর, সেক্সি। তাকে দেখলেই যে কোনো পুরুষে সব কিছু খাড়া হয়ে যাবে। আর তার এক ফুফাতো ভাই, তাকে নিয়ে খেলার ছলে একবার, সে যাই হোক, বয়স তখন তার 12 বছর। তখন যে সে কী সুখ পেয়েছিল তার ইয়ত্তা নেই। কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই পিতামাতা আর ভাইয়েদের শাসনের ফলে অন্য কোনো ছেলের সাথে মেশার কোনো রকম সুযোগ সে পায়নি। অবশেষে রীতার বাবা রীতার জন্য বিয়ে ঠিক করে ফেললেন। ছেলে দুবাইতে থাকে, দেশে আসবে কিছু দিনের মধ্যেই। এরপর চলে যাবে কানাডায় নতুন চাকরি পেয়ে। রীতা কিছুই বলছে না, তার কোনো মতামত নেই। সে নিজেই নিজের যৌবন চালায় পড়ছে প্রতিনিয়ত। স্বামীকে মনে মনে কল্পনা করেই দিন কাটে তার। কবে আসবে সেই স্বপ্নের রাত, কবে মিটবে তার যৌবনের জ্বালা, ঢেলে দেবে তার নরম কোমল উষ্ণ গহ্বরে গরম রসের ধারা। আগস্টের 8 তারিখে রীতার বিয়ে হয়ে গেল। তার স্বামীর নাম ইনাম খন্দকার। ছেলে দেখতে শুনতে ভালো, সবাই খুব আনন্দ করল। শ্বশুর বাড়িতে নেওয়ার সময় রীতা অনেক কান্নাকাটি করল। শ্বশুর বাড়িতে গিয়ে অন্যরকম একটা অনুভূতি অনুভব করলো। এইটা হবে তার বাড়ি, এটাই হবে তার সংসার, জীবনের সবচেয়ে মধুময় রাত আজ। সে কত সুখী তা সে কল্পনাও করতে পারে না। সব আনুষ্ঠানিকতা শেষে রীতাকে ঢুকিয়ে দেওয়া হলো বাসর ঘরে। বেশ মাঝারি সাইজের একটা ঘর। 8 ঘন্টা পর তার স্বামী এলো। বন্ধুদের বিদায় দিতে তার ঢের দেরি হয়েছে। বন্ধুরা যাবার সময় তার স্বামীকে দিয়েছিল 2টো দামি কন্ডোমের প্যাকেট। তার স্বামী তার পাশে বসে প্রথমেই বলতে লাগলো, তুমি কি খুশি হয়েছো আমাকে বিয়ে করে? রীতা লজ্জায় কোনো কথাই বলল না। তার স্বামী আবার বলল, আমি কানাডায় গিয়ে চাকরিটা পাকা করেই তোমাকে নিয়ে যাব ওখানে। সেই পর্যন্ত একটু একা থাকতে হবে তোমাকে, আমায় ছাড়া। তাই এই কদিন তোমাকে আমি আদরে আদরে ভরিয়ে রাখবো। তুমিও কি তাই রাখবে? রীতা যেন অন্য একটা ঘোরের মধ্যে চলে গেল। সে তার স্বামীকে পেয়ে আজ উতলা, পুরো শরীর শিরশির করছে। তার স্বামী তার মুখ থেকে ঘোমটা সরিয়ে কপালে আলতো করে স্পর্শ করল। তাতেই রীতা তার স্বামীর গায়ে হেলে পড়ল। দুইজনে টুকটাক কিছু কথাবার্তা বলল আস্তে আস্তে, কিন্তু ক্রমেই দুইজন উত্তেজিত হতে শুরু করেছে। তার স্বামী তার একটা হাত নিয়ে রাখল তার উড়ুর ওপরে। রীতা শিহরিত হল। রীতাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে সে। একটুর পরে তার বুকে আলতো করে চাপ। ব্লাউজের হুক খুলতে খুলতে চোখের দিকে তাকাতে পারছে না রীতা। তার বুক দেখে স্বামীর মাথা খারাপের মতো অবস্থা। ইচ্ছে হচ্ছে সবটা যেন একেবারে খেয়ে ফেলতে। আস্তে আস্তে দুইজনেই মগ্ন হয়ে গেল। রীতা তার স্বামীকে ভালোবাসতে শুরু করেছে পাগলের মতো। দুইজনের শরীরে এতটুকু সুতো নেই। তার স্বামী তার জড়িতে হাত দিতেই একটা অদ্ভুত গোঙানি বেরিয়ে এলো রীতার মুখ থেকে। সে তার স্বামীকে শক্ত করে আঁকড়ে ধরল। এবার তার স্বামী তাকে বলল, আমাকে নিরোধকটা পরিয়ে দাও। আমি এসব পারি না। দেখো, প্যাকেটের মধ্যে নিয়ম লেখা আছে। নিয়ম দেখল রীতা এবং পড়তে থাকলো, কিন্তু ভালোভাবে যে সেট হচ্ছে না। তাই সে একটু কায়দা করল। নীল ছবিতে এসে দেখেছে মেয়েরাও পুরুষদের কিভাবে ভালোবাসে। আচমকা রীতার এহেন আচরণে তার মুখটা পুরুষ সঙ্গে প্রবেশ করাতে স্বামী একটু ভেবাচাকা খেয়ে গেল ঠিকই, তবে অবাক হয়ে গেল রীতার কাম এত জেগেছে দেখে। তার কাম কলায় ব্যাপক মজা পেল সে। পড়ানোর পরই রীতাকে তার স্বামী বিছানায় কায়দা করে শুইয়ে দিল। তার নিতম্বের নিচে একটা বালিশ দিল। এরপর 2 পা ফাঁকা করে আস্তে আস্তে নিজেকে প্রবেশ করাতে শুরু করলেন তিনি। প্রচণ্ড ব্যথায় একবার কাঁকিয়ে উঠল, কিন্তু নিজেকে রীতা নিজেও থামিয়ে রাখতে পারছে না। খুব জোরে চাপ দিচ্ছে নিজেই। ব্যথায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু দুইজনেই শিহরিত প্রচণ্ডভাবে। সম্পূর্ণভাবে নিজেকে প্রবেশ করিয়ে দেওয়ার পর রীতা যেন চরম সুখে ভাসতে লাগে। খানিকটা রক্তপাত হয়, সতীর্থের চিহ্ন। সেই রাতে তার স্বামী তাকে অনেকবার কাছে নিল। এরপর শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলায় গিয়ে
তারা হানিমুনে গিয়েছিল অনেক দূর, সিলেটে। তার স্বামী সুযোগ পেলেই যে কোনো সময় রিতার ঠোঁটে আলতো করে একটা চুমু দিত। মাঝে মাঝে তার নির্মাঙ্গে আঙুল দিয়েও ডলতে থাকে। রিতা এতে মজাই পায়। দেখতে দেখতে মাসখানেক কাটে। রিতা স্বামী কানাডায় চলে যায়। রিতা হয়ে পড়ে একা। যাবার সময় রিতার স্বামী তাকে খুব ভালো করে আদর করে গেছে, কিন্তু সে কিভাবে থাকে স্বামী ছাড়া? স্বামী হারা বধূর যৌবন জ্বালা যে অনেক। সপ্তাহে একবার করে ফোন করে সে, তাও আবার ল্যান্ড ফোনে। মোবাইলে কল করলে বিল বেশি, তবে খুব বেশিক্ষণ কথাও বলতে পারে না। আশেপাশে শ্বশুর শাশুড়ি ননদ। একদিকে যৌবন জ্বালার কষ্ট, আরেকদিকে মন খুলে কথা না বলতে পারার যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল রিতাকে। কিছুতেই কোনো কিছুতে মন বসে না তার। প্রতিদিন রাতে সে নিজের সাথে অনেক যুদ্ধ করে ঘুমোতে যায়। দুপুরে গোসল করার সময় গায়ে প্রচুর জল ঢালে, তবুও আগুন নিভে না। এই আগুন তো নেভার নয়, কিন্তু কে তাকে উদ্ধার করবে? তার স্বামী 2 বছরের মধ্যেও ফিরতে পারছে না। চাকরির চুক্তি অনুযায়ী 2 বছরের মধ্যে ফিরতে চাইলে প্লেন ভাড়া নিজের পকেট থেকেই দিতে হবে, কিন্তু সেটা করতে গেলে পুরো 1 মাসের টাকাটাই চলে যাবে। ধীরে ধীরে রিতা সহ্য করতে থাকে, কিন্তু পূর্ণিমার রাতে যৌবনের জ্বালায় চরমে। কোলবালিশটার ক্ষমতা নেই তার যন্ত্রণা কমানোর। রিতার স্বামীর মামাতো বোনের গায়ে হলুদ, পাশের গ্রামেই, কিন্তু রিতা যেতে পারল না। তার হঠাৎ মাথা ব্যথা। ঘরে শুধু পাশের বাড়ির অন্তরা বিবি আর তার ছোট নাতি। বিকেল গড়িয়ে সন্ধে হতে শুরু করেছে। রাতে তাকেই সবার ফেরার কথা, কিন্তু পশ্চিমের আকাশে ঘন মেঘের দেখা মিলল। দমকা বাতাস সব উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা। সন্ধ্যা গাঢ় হতেই ঝুম বৃষ্টি নামল। আষাঢ় মাস এখনো শুরু হয়নি, কিন্তু বৃষ্টির হার দেখে মনে হচ্ছে এটা শ্রাবণ। অন্তরা বিবি আর তার গাই গরু সামলাতে চলে গিয়েছিল বাড়ি। তারও ফেরার নাম নেই। এই মহিলা আবার খুব আড্ডাবাজ। কারো বাড়িতে একবার বসলে আর খবর থাকে না। এখন ঘরে রিতা একা। গ্রামে বিদ্যুৎ এসেছে 1.5 বছর। বৃষ্টির শুরুতেই বিদ্যুৎ চলে গেছে, এখনও আসেনি। রিতার কিছুটা ভয় ভয় করছে, কারণ শ্বশুর বাড়িতে এমন অবস্থার সম্মুখীন সে আগে কখনো হয়নি। রাত 11:30। রিতার মাথা ব্যথা খানিকটা কমেছে। সে মাঝখানে লেবুর রস দিয়ে বেশি করে চিনি দিয়ে শরবত খেয়েছে, তাতে বেশ কাজ হয়েছে। এটা সে তার স্কুল টিচারের কাছ থেকে শিখেছে। রান্নাঘর উঠোনের পাড়ে। খাবার দাবার রান্নার পরে মূল ঘরে আনা হয়। মূল ঘরে গ্যাস সিলিন্ডারের ছোট্ট একটা চুলো আছে, তাতে রিতা খাবার গরম করতে থাকে। 2 জনের খাবার ছিল। হঠাৎ বাড়ির পেছনের আমড়া গাছের একটা বড় ডাল ভেঙে পড়লো পাশের মুরগির খোয়ারে। মুরগিগুলো চিৎকার চেঁচামেচি শুরু করলো। অগত্যা রিতাকে মুরগিগুলোকে বাঁচাতে বারান্দায় ঠাঁই দিতে হলো। এই কাজ করতে গিয়ে সে ভিজে চুপচুপে ভেজা কাক। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ভেজা কাপড় রিতার সমস্ত শরীরের সাথে লেপ্টে আছে। তার শরীরের প্রতিটি ভাঁজ এতই স্পষ্ট যে বিদ্যুৎ চমকালে তাকে পরীর মতো লাগছে। রিতা আরও একটু ভিজতে চাইল। কতদিন সে একা একা বৃষ্টিতে ভেজে না, কিন্তু ওই দিন যে পূর্ণিমার রাত, আকাশে মেঘ থাকায় তা বোঝাই যায়নি। একদিকে বৃষ্টিতে ভিজে ভেতরে ভেতরে রিতার কাম বাসনা মাথায় চারা দিয়ে উঠতে শুরু করেছে। বুক আরও ফুঁপে ফেপে উঠছে। জনিপথে মাংসপিণ্ডগুলো কিলবিল করতে শুরু করে দিয়েছে। রিতার যেন বাতাস ভাসছে সব কিছু। হঠাৎ সে আবিষ্কার করলো তার সামনে যেন কি দাঁড়িয়ে। ছ্যাদ করে উঠল বুকটা। খুব লজ্জা পেয়ে গেল রিতা, সাথে আশঙ্কা আর লজ্জা। একটা বৃষ্টি ভেজা হাসি দিয়ে আগন্তুক বলল, ভালো আছো? বৃষ্টিতে তোমাকে এইভাবে প্রাণখোলাভাবে ভিজতে দেখে চমৎকার লাগলো। ব্যাখ্যা করে বলতে পারবো না। তুমি এত সুন্দর করে স্নান করলে, তোমাকে শুধু প্রাণ ভরে দেখলাম। অপ্রস্তুত হাসি হাসল রিতা, কিন্তু বুকের ধুকপোকানিটা কমেনি। ভেজা কাপড়ে লেপ্টে থাকা তার বুক চরমভাবে ওঠানামা করছে। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেল রিতা ওর সামনে দাঁড়িয়ে বিভান। 2 জন 2 জনের মুখ দেখতে পেয়েছে। পরক্ষণে বিকট শব্দে বাজ পড়ল একটা। প্রচণ্ড ভয় পেয়ে জড়িয়ে ধরল বিভানকে রিতা। 2 জনের বুক একেবারে লেপ্টে থাকলো কিছুক্ষণ। অতি দ্রুত রিতা সামনে নিল, কিন্তু বিভান ভাবছে থাকুক না এমন করে আরও কিছুক্ষণ, পারলে আজীবন। ওর স্বামী তো ওর কাছে আর ফিরে আসবে না। কানাডায় সে অন্যত্র সংসার পেতেছে। বিয়ে করে
রেখে চলে গেছে গ্রামের মেয়েটাকে। বরাবরই ওর স্বামী ওকে ঠকিয়ে এসেছে, কিন্তু রীতা কখনোই সেটা টের পায়নি। কি বউ, বৃষ্টির মধ্যে কি করো? হঠাৎ ঘোর কাটে রীতার। তাকিয়ে দেখে বারান্দায় তার শাশুড়ি এসে দাঁড়িয়ে। শ্বশুর মশাই, ননদ সবাই চলে এসেছে। অনেকেরই বৃষ্টিতে ভেজা গায়ের অবস্থা। এই কি মা, আপনারা কখন এলেন? আমি তো সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বৃষ্টিতে ভেজা নেত্য দেখছি। ঘরে এসো, ঠান্ডা লেগে যাবে যে। আপনারা কিসে এলেন? ও মা, মোটর গাড়িতে গেলাম, মোটর গাড়িতে এলাম। ভিজে গেছি বাপু। বলি, তুমি খাওয়া দাওয়া করেছো? না মা, একা একা খেতে ইচ্ছে করছে না, খাবার গরম করে রেখেছি। ভালো হয়েছে খাওনি। বিয়ে বাড়ি গিয়েছিলাম, জোর করে তোমার জন্য খাবার দিয়ে দিয়েছে। এসো এখন চুপটি করে খেয়ে নাও দেখি। খাচ্ছি। রীতা তাকিয়ে দেখলো ওর সামনে পেছনে বিভান তো নেই। তাহলে বোধহয় ওর শাশুড়ির কণ্ঠস্বর শুনে ফাঁকতালে দৌড় মেরেছে। মনে মনে একটু হাসলো এবং ঘরে চলে গেল রীতা। ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে একটা পরিষ্কার কাঁচা কাপড় পরে শাশুড়ির দেওয়া সেই খাবার প্লেটে করে সাজিয়ে খেতে বসলো। বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি, চাটনি, দই, পাঁপড়, আরো অনেক কিছু ছিল। সব আনিনি। আমি তো জানি আমার বৌমা বিরিয়ানি খেতে কত ভালোবাসে। খেয়ে নাও বাছা। আপনারা ঠিক মতো খেয়েছেন তো? পেট ভরে খেয়েছি, অনেক আগে চলে আসতাম। রাত 12টা বেজে গেল। রীতা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বেজে 15 মিনিট। আপনারা শুয়ে পড়ুন মা, আমি খেয়ে এটো তালা ধুয়ে শুয়ে পড়বো। না না না, এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে আর উঠোন গিয়ে এটো তালা ধুতে হবে না। কল পারে ও রেখে দাও, সকালে ধুলেই হবে কোনি। সকালে মঞ্জুর মা এসে ধুয়ে দেবে। কথা হয়ে গেছে আমার, আজ থেকে ওই বাসন মাজবে। ঠিক আছে মা। রীতা শাশুড়ি মায়ের আদেশ মতো খাবার খেয়ে হাত ধুয়ে এক জগ জল নিজের ঘরে নিয়ে দরজায় খিল দিয়ে দিল। শুয়ে পড়ল। কিছুক্ষণ হলেও কারেন্ট এসেছে। আজ অনেক দিন পরে বৃষ্টি হওয়ায় ভেজা মাটির সেই গন্ধটা দক্ষিণের জানলা দিয়ে হাওয়ার মাধ্যমে রীতার ঘরে প্রবেশ করছে। ছোটবেলায় মাটির এই গন্ধটা নাকে নিতে খুব ভালো লাগতো। বৈশাখের প্রচণ্ড গরমে মাটি যখন উত্তপ্ত হয়ে যেত, তখন এই বৃষ্টির ধারা মাটির বুককে শান্ত করে তার শরীর থেকে ঘ্রাণ নিঃসরণ করত। ভাবতেই রীতার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সেও তো বহুদিন বুভুক্ষ শরীর নিয়ে অপেক্ষা করছে তার স্বামীর জন্য। যখন তার স্বামী তাকে এসে ভাসিয়ে দেবে, তার শরীর থেকেও হয়তো এভাবেই বুক ভরা শ্বাস নিয়ে বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করতে যাবে। এমন সময় ঘরের লাইটটা দপ করে নিভে গেল। চা আবার লুসিদি, বলল রীতা। আস্তে করে উঠে ড্রয়ারটা খুলে একটা বড় মোমবাতি বার করে দেশলাই দিয়ে জ্বালালো। মোমবাতিটাকে রাখলো ঘরের ঠিক মাঝখানটায়। শাশুড়ি মা বলেছেন, সারা রাত মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরের ভেতরে একটা দূষিত বায়ু সৃষ্টি হয়, তাই জানলাটা খুলে রাখতে। শাশুড়ির কথা মতোই জানলা খুলে রেখে জানলার পাশেই শুয়ে পড়ল রীতা। আজ বৃষ্টি হয়েছে বলে গরম অনেকটাই কম। রাতে পাখার হাওয়া না হলেও চলবে। ঘুমটা চলে এসেছিল, হঠাৎ ভাঙল মাটির সেই শোধ গন্ধটার জ্বালায়। এতক্ষণ ধরে সেই গন্ধ থাকতে পারে? চোখ খুলতেই রীতা অস্পষ্ট অনুভূতিতে বুঝল ওর জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। বিদ্যুতের আলোর ঝলকানিতে দেখেছিল সে বিভানকে। অস্ফুটে ঠোঁটের কোনায় একটা হাসি ফুটে উঠল। বিভান, কি করে বুঝলে? তোমার গায়ের গন্ধ আমি চিনি। এত রাতে কেন এসেছো? কালকে এসো, এখন যাও। বিয়ের পর তোমাকে প্রথম দেখছি, কি সুন্দর লাগছে তোমাকে। দরজাটা একটু খোলো না। না না, সবাই জেগে যাবে। কেউ জাগবে না, সবাই অঘরে ঘুমোচ্ছে। তোমার বাড়ির মেন গেটটা না খুললে যে আমি আসতে পারছি না। কেন বাবা? গেটে তো তালা বন্ধ, আমি ঢুকবো কি করে? না না, এটা অন্যায় হবে বিভান, তুমি যাও। বিয়ের আগের সেই কথাগুলো ভুলে গেলে রীতা? আম গাছের নিচে, বাঁশ ছাড়ে, শ্যামলদের পুকুর পাড়ে আমরা কত, তারপর দুর্গা উৎসবের সময় কাশ ফুলে যখন সারা মাঠ ঢেকে যেত,
তুমি আর আমি সেই কাশফুলের মাঝে সর্ষে খেতে সর্ষে ফুলের গন্ধে। বিভান প্লিজ, আমার এখন বিয়ে হয়ে গেছে, ওসব বলো না। কিন্তু আমি যে অনেক দিনের তৃষ্ণার্ত। খবর নিয়ে জেনেছি তোমার স্বামীটিও নাকি বহুদিন আসে না। দরজাটা একটু খোলো রিতা প্লিজ। তোমাকে কখনোই কাছ থেকে গ্রহণ করতে পারিনি, যা হয়েছে দূর থেকে। তোমাকে একটু ছুঁয়েও দেখতে পারিনি বহুদিন। প্লিজ একটু দরজাটা খোলো প্লিজ। না না না, আমি আমার সতীর্থে এইভাবে কলঙ্ক লিখতে পারবো না। তুমি চলে যাও বিভান, তুমি চলে যাও। আসতে দেবে না? না। ঠিক আছে, তুমি যখন ডাকবে আমি তখনই আসবো। একটা দমকা হাওয়ার মতো মিলিয়ে গেল বিভান। দীর্ঘশ্বাস ছেড়ে রিতা অপলক তাকিয়ে থাকলো জানলার দিকে। ইতিমধ্যেই তার বুকের ধুকপুকানি 10 গুণ বেড়ে গেছে। শরীরের মধ্যে কাঁটা দিয়ে উঠছে বারবার, একটু শরীরের স্পর্শ পাওয়ার আশায়। কোথায় যেন গরম রসে ভিজে যাচ্ছে শাড়িটা, সায়াটা। ইস, না তাড়ালেই হয়তো হতো। এক রাতের অভিশাপের কথা জানতে পারত কি তার স্বামী? ড্রয়ারের মধ্যে কন্ডমের প্যাকেট তো ছিলই, অসুবিধে হতো না। ভাবতেই রিতা পাশ ফিরে শুয়েছে। আবার তুমি আমার কথা ভাবছিলে? তুমি আবার? তুমি এখানেই বুঝে দাঁড়িয়ে রয়েছ? আমি তোমার মনের ভিতর রয়েছি। একটু খোলো লক্ষ্মী, প্লিজ। দাঁড়াও। রিতা ভয়ে ভয়ে বিছানা ছেড়ে ওঠে। স্বামী ওকে ফুলসজ্জায় সোনার নূপুর পরিয়েছিল পায়ে। বলেছিল, এই নূপুর কিন্তু কখনো খুলো না। এই নূপুর আমাকে জানান দেবে তুমি আমার কত কাছে রয়েছ। লজ্জায় লাল হয়ে গিয়েছিল রিতার মুখটা। দরজার খিল খুলে আস্তে আস্তে পা ফেলে বাড়ির পাঁচিলের পেছন দিকে দরজাটা সে খুলে দিল। পেছন দিক থেকে রিতার ঘরটা একেবারেই কাছে। বলতে গেলে রিতার ঘর আর পেছনের পাঁচিল একেবারে গা লাগা। দরজা খোলার সঙ্গে সঙ্গেই জাপটে ধরল বিভান রিতাকে। ছাড়ো ছাড়ো, লোকে দেখে ফেলবে, গেটটাকে বন্ধ করি। আর বন্ধ করতে হবে না, আমি আর পারছি না। রিতাকে কাঁধে তুলে নিয়ে শটান তার ঘরে গিয়ে দরজায় খিল আটকে দেয় বিভান। তুমি সব কি করছো? পাগলামি করো না। দেখো আমি পাগলামি করছি না। কতদিন ধরে বুভুক্ষ থাকবে নিজে, আর আমাকেও রাখবে? বলো, আমাদের মধ্যে কত ভালোবাসা ছিল। তোমার কাছে সময় চেয়েছিলাম একটু। শহর থেকে গ্রামে এসে জানলাম তোমার বিয়ে হয়ে গেছে, পাত্র কানাডায় থাকে। দুঃখে বুকটা ফেটে গিয়েছিল আমার। নতুন বউকে এভাবে রেখে কেউ কানাডায় চলে যায়? তোমার স্বামীকে এতটুকু সন্দেহ হয় না? কি বলছো তুমি? উনি আমার যথেষ্ট ভালোবাসে, ফোন করে খোঁজ নেন। সবসময় ফোন করে খোঁজ নিলে সবটা হয় না রিতা। তোমার স্বামী বিবাহিত, ওখানে তার 2টো সন্তান রয়েছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না। ঠিক আছে, আগামীকাল তোমার স্বামী যখন তোমাকে ফোন করবে একটু কানটা খাড়া রেখে কথা বলবে তো। দেখবে একটি বিদেশি মহিলা ইংলিশে কথা বলে, 2টো বাচ্চা চিল্লায়, কান্না করে, আর তোমার স্বামী কথা বলতে বলতেই মাঝে মাঝে বলে, ও স্টপ স্টপ ইউ ননসেন্স। একটু খেয়াল করে দেখো। চট করে রিতার মাথা ঝন করে ওঠে। তাই তো, কানাডায় গিয়ে যতবার ফোন করেছে এই 2 বছরে এইরকম শব্দ রিতা বহুবার শুনেছে। প্রত্যুত্তরে জিজ্ঞেস করেছে, কাকে ধমকাচ্ছ গো? আর বলো না, অফিসে কাজ করে কলিগরা। আসলে কি বলো তো রিতা, তোমার স্বামী ওখানে বাঙালি, যাকে বিয়ে করেছে সে খ্রিস্টান। ইংলিশ কথা বলতে পারে, বাংলা ভাষাই জানে না। তার সুবিধা হয়েছে, তোমার সাথে কথা বলে, তারপরে তার স্ত্রী পুত্রকে নিয়ে দিব্যি সুখে। আমি বিশ্বাস করি, আমি 2 কানকে বিশ্বাস করতে পারছি না। কান্নায় ফেটে পড়ে রিতা। বিভান রিতার কাছে আগিয়ে যায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকে। রিতার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, আর বিভানের উচ্চতা 6 ফুটের কাছাকাছি। রিতা ছোট্ট হয়ে গুটিয়ে থাকে বিভানের বুকের মাঝখানে। বিভান আলতো করে স্পর্শ করে রিতার কপাল, গাল, গলা। তারপর সেই স্পর্শ নেমে আসে বুক বেয়ে, নাভি, এবং তারপর জমিদারে। একটা সময় কেঁপে ওঠে রিতা। বিভান নিজের শরীরের সম্পূর্ণ সুতো খসিয়ে ফেলে রিতাকেও একটু একটু করে পরিষ্কার দেখতে শুরু করে। বিভান ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলে, মনে আছে? মনে আছে সেই বাঁশ ছাড়ে? মনে আছে, সব মনে আছে। রিতার উষ্ণতা এবং রিতার শ্বাস দুটোই একটু একটু করে বেড়েই চলেছে। ঘরের ভিজে মাটির সোঁদা গন্ধ যেন একটা সুগন্ধময় সুগন্ধির পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। প্রদীপের টিম টিম করে জ্বলে ওঠা মোমবাতির আলোটা দপ করে একটা দমকা হাওয়ায় নিভে গেল।
আজকে এতটুকু জ্যোৎস্না নেই, পূর্ণিমাতেও যেন ঘোর অন্ধকার নেমেছে। বাইরে টুকটুক বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া, আর এই ঘরের মাঝখানে দুটি দেহ মিলিত হবার আকাঙ্ক্ষায় ছটফট করছে বারবার। একটা সময় বিভান তার 2 আঙুল দিয়ে রিতার ভিজে ওঠা জনিপথে প্রবেশ করাতেই কাঁকিয়ে ওঠে রিতা। বহুদিন পর বুভুক্ষ শরীরটা কামনা আর আগুনে ভিজে জর্জরিত হয়ে যাচ্ছিল। আজ সেই উষ্ণ ধারা ভিজে মাটির মতোই শান্ত হতে চলেছে। রিতার আবেশে চোখ বন্ধ হয়ে আসে। তার 2 বক্ষ মাঝের খানে জিভ দিয়ে লেহন করতে শুরু করে বিভান। তার হালকা গোলাপি বৃন্ততে একটা জোর কামড় দিতেই বিভানের মাথা চেপে ধরে রিতা আরো শক্ত করে। যন্ত্রণার থেকে আনন্দ সুখটাই যেন সব থেকে বেশি। রিতার পিঠের মাঝখানে একটা কালো তিল আছে, সেই তিলের মধ্যে জোরে একটা কামড় বসিয়ে দেয় সে। ব্যথায় কাঁকিয়ে ওঠে রিতা। নিতম্বের মধ্যে এমন করে হাত রগড়াতে থাকে বিভান যেন দুটো ডুগি তবলা। সেই হাত সমস্ত শরীরে পাগলের মতো খেলা করে বেড়ায়। একটুকু বস্ত্র নীল সেই শরীরের মধ্যে আরশির সামনে দাঁড়িয়ে রিতা অনুভব করে এক অনাবিল পুরুষালী স্পর্শ। বিভান রিতার ছোটবেলার বন্ধু, একসঙ্গে 2 জনে স্কুলে পড়াশোনা করে বড় হয়েছে। প্রেম করেছে চুটিয়ে, তবে প্রেমের বাঁধন ঠোঁটের স্পর্শ পর্যন্তই ছিল, এর বেশি এগোয়নি। একদিন স্কুল থেকে ফেরার পথে শ্যামলদের পুকুরের পাড়ে জোর করে নিয়ে গিয়েছিল বিভান রিতাকে। সেইখানেই প্রথম ঠোঁটের স্বাদ দিয়েছিল সে। তার দুষ্টু হাত দুটো নেমে এসেছিল রিতার স্কার্ট পরা এবং স্কুলের ড্রেস পরা বুকের মাঝখানে। রিতা হাত দুটো সরিয়ে দিয়েছিল, কিন্তু নিজেকে ঠান্ডা রাখতে পারছিল না। স্কার্টের ভেতরে প্যান্টির মাঝখানে হাতের আঙুল প্রবেশ করতেই রিতা এক ঝটকায় সরিয়ে দিয়েছিল বিভানকে। কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল। এরপরে বিভান ওর বন্ধুর মাধ্যমে অনেকবার রিতার বাড়ি খবর পাঠিয়েছে। রিতা ভয়ে দেখা করতে আসেনি। তারপরে দুর্গা উৎসবের সময় একবার বিভানের খুব জ্বর হয়েছে শুনে খবর পেয়ে রিতা যখন দেখতে গেল, তখনও বিভান একই রকমভাবে তার সঙ্গে দুষ্টুমি করা শুরু করেছিল। ভালো লাগেনি রিতা। সে বিভানের কাছ থেকে দূরে সরে এসেছিল এক ঝটকায়। তারপর দুম করে রিতার একদিন বিয়ে হয়ে গেল। বিভান ওকে বলেছিল ওনাকে রিতাকে খুব ভালোবাসে, বিয়ে করতে চায়। তাই কয়েক বছর সময় শহরে গিয়ে চাকরি করেই বিভান চলে গিয়েছিল শহরে। বিভানের বাবা ঠিকা মজুরের কাজ করতো শহরে। একটা ভালো কাজের অর্ডার পেয়ে বউ ছেলেকে নিয়ে উনি ভাড়া বাড়িতে চলে গিয়েছিল, তাই বিভানকেও যেতে হয়েছিল। তবে বিভান বুঝতে পারেনি ওর অনুপস্থিতিতে রিতা এমন একটা কাজ করে ফেলবে। আজ বহু বছর পর সেই কামনা চরিতার্থ করার জন্যই বিভান এসেছে রিতার কাছে। রিতার সমগ্র শরীরটা দলাই মালাই করার পর বিছানায় তাকে শুইয়ে দেয় বিভান, যেন একটা পুতুলকে শয়ন করাচ্ছে। রিতার উড়ো দুটো আস্তে করে ভাঁজ করে যখন নিজের শক্ত পুরুষতন্ত্রটি প্রবেশ করাতে যাবে, যন্ত্রণায় আর গোঙানির একটা অদ্ভুত 5 মেশালি শব্দ হাওয়ায় মিশে গিয়ে যেন গন্ধটা চারিদিকে আরও নিবিড়ভাবে ছড়িয়ে দিচ্ছে। আর তার সঙ্গে একটা না দেখা ধোঁয়ার আবরণ। একদিকে 2 হাত দিয়ে ওর 2 স্তনে মর্দন, আরেক দিয়ে পুরুষালী অঙ্গের মাধ্যমে ওকে রীতিমতো পেষণ করছে বিভান। প্রথমে ধীর লয়ে, তারপর লয়ে বাড়িয়ে রিতার গহ্বর ভিজে যাচ্ছে উষ্ণ রসের শ্রবণের ধারায়। একটা অদ্ভুত গোঙানি এবং কান্নার শব্দ মিশ্রিত শব্দ ভাসিয়ে দিচ্ছে এই পুরো বাড়িটাকে যেন। ঘরের দেওয়াল কাঁপছে, বিছানা কাঁপছে অনবরত সেই শব্দে। ঘেমে চপচপ করছে রিতার শরীরটা। ঘরটা ঠান্ডাই ছিল, আচমকা যেন উষ্ণতা ভর করেছে তার শরীরে। এই আগুন কিছুতেই নেভার নয়। অনেকক্ষণ এইভাবে ঘর্ষণ মর্দন পেষণের পরে একটা সময় রিতা যখন অনুভব করলো কোনো রকম প্রোটেকশন ছাড়াই বিভান আর সে এক হয়ে গেছে, বিভানের উষ্ণ রসের ধারা ভাসিয়ে দিয়েছে রিতার সমগ্র সত্তাটিকে, তখন রিতা ভয়ে একটু কেঁদে উঠল। বলল, যদি বাচ্চা আসে, আমার বর থাকে না, আমি কত বড় কলঙ্কিত করলে তুমি। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না কেন? বলছি তো কিচ্ছু হবে না। একটা আলতো স্পর্শ করে ওর পাশেই ধপ করে শুয়ে পড়ে বিভান। রিতার শরীরও এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে কোনো কথা বলতে পারেনি, ঘুমিয়ে পড়ে। বৌমা, ও বৌমা,
দরজা খোলো মা। ধচমচিয়ে উঠে বসে বিছানায় রিতা। বেলা হয়ে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজে সকাল। ইস, দেরি হয়ে গেল। অনুভব করে সে তার গায়ে এতটুকু সুতো নেই। সায়া, ব্লাউজ, শাড়ি সব বিছানার পাশে খোলা। সে কি, বিভান? বিভান কোথায় গেল? বিভানকে খুঁজে পায় না রিতা। যাক, চলে গেছে, ভালোই হয়েছে। উঠে পড়ে তাড়াতাড়ি কোনো রকম গায়ে কাপড়টা জড়িয়ে আয়নায় নিজেকে দেখে। আজ বহুদিন পরে সেই স্বামীর স্পর্শের ভালোবাসার মতো সিঁদুর লেপটে আছে সারা কপালে। সিঁদুরের টিপটা এমনভাবে লেপটে গেছে যে যে কেউ দেখলে বুঝবে স্বামী সোহাগিনী রিতা ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে গত রাতে। টিপটাকে একটু ঠিক করে নেয় সে। মনে পড়ে বিভান তার স্বামী নয়। দরজা খুলতেই, এত বেলা হলো কেন মা? আসলে অনেক রাতে ঘুমিয়েছি তো। ও, শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। এসো, মঞ্জুর মা সব বাসন কোসন মেজে দিয়ে গেছে। 2 মা মেয়েতে মিলে রান্না চাপাই। হ্যাঁ মা, যান, আমি আসছি। রিতা স্নান করার জন্যে তাড়াতাড়ি বাথরুমে যায়। চৌবাচ্চায় ঠান্ডা জল টলটল করছে। নিজের জামা কাপড় সব খুলে গায়ে জল ঢালতে রিতা অনুভব করে তার পেটের মাঝখানে, পিঠের তিলের জায়গাটায় এবং জনিদারে একটা অসহ্য যন্ত্রণা। বাথরুমের মধ্যে একটা বড় আরশি রয়েছে। তাতে নিজের পিঠ পরিদর্শন করে রিতা দেখে তিলের চারপাশে গোল হয়ে লাল দাগ, দাঁতের। রিতার দুধে হালকা গায়ের রঙে এই দাগটা খুবই স্পষ্ট হয়ে উঠেছে। ঘরে এসে কাপড় জড়িয়ে সিঁদুরের টিপ মাথায় দিয়ে রিতা যখন ঘর থেকে বেরোবে, আচমকা ননদ বলে ওঠে, বৌদি, পিঠে কি হয়েছে তোমার? রিতার খেয়াল ছিল না রিতার তিলটা যে ব্লাউজের বাইরে দেখা যায়। শাড়ির আঁচলটা টেনে নিয়ে রিতা বলে, কিছু না, রাতে বোধহয় কোনো বিষাক্ত পোকা কামড়েছে, তাই। ও, বোরোলিন লাগিয়ে দেবো? কিছু লাগাতে হবে না গো, ঠিক হয়ে যাবে। কি হয়েছে জিজ্ঞেস করে শ্বশুর মশাই। কিচ্ছু হয়নি বাবা, আপনি চিন্তা করবেন না। দেখো বৌমা, বর্ষায় কিন্তু অনেক পোকামাকড়ের আগমন হয়, দেখো সাবধানে দেখো। বলতে বলতে এই ল্যান্ডফোনে ফোনটা বেজে ওঠে। রিতার বুকের ধুকপুকানি শতগুণ বেড়ে যায়। আজকে তার স্বামীর ফোন করার ডেট। তার সঙ্গে সঙ্গে বিভানের কথাটাও সত্যি হয় কিনা মেলাতে হবে। প্রায় 8 ঘন্টার মতো পরিবারের সবার সাথে কথা বলার পর যখন রিতার পালা আসে, রিতা শুনতে পায় ফোনের ওপার থেকে, ওহ, স্টপ ইউ ননসেন্স। কি হয়েছে গো? আর কিছু না, অফিসের কলিগ। বলো, তোমার খবর কি? ভালো। বাড়ি কবে আসবে? আর বাড়ি কি করে যাই, এরই মধ্যে চুক্তিপত্রে আরো 6 বছরের জন্য সাইন করিয়ে নিয়েছে। 6 বছর? হ্যাঁ সোনা, একটু সাবধানে থেকো বুঝলে। আর আমার জন্য কিন্তু সেজে গুজে থাকবে, যখন যাব তখন কিন্তু। এদিকে রিতার চোখ জলে টলটল করছে। সে বলতে পারে না কি বলবে সে তার স্বামীকে। আজ রাত্রি শোনা, বুঝেছ, কাজ আছে তো। ফোন রেখে দেয়। সেই দিনটা কোনো রকম কাজে মন বসাতে পারে না রিতা। শাশুড়ি মা বলেন, বৌমা, শরীরটা বুঝি ভালো নেই? যাও যাও, আজকে আমি আর তোমার ননদ মিলে করে নিচ্ছি। হ্যাঁ বৌদি, তুমি ঘরে যাও, বোধহয় তোমার শরীরটা খারাপ। রিতা ঘরে গিয়ে দরজার খিল আটকে চুপচাপ শুয়ে থাকে। সন্ধে হতেই খবর আসে ননদকে দেখতে আসবে পাত্রপক্ষ। পরের দিন রিতা বেজায় খুশি। নিজের ননদের বিয়ে ধুমধাম করে আনন্দ করবে সে। এও জানানো হয় তার ভাই আসতে পারবে না, তাতে কি, বৌদি তো আছে। গুমট ভাবটা মনের ভেতরের একটু কাটে। ঘরে ফ্যান চালিয়ে লাইট অফ করে রাতের খাওয়া সেরে শুয়ে পড়ে রিতা। আর ভাবতে থাকে গত রাতে বিভান আর বিভানের সাথে কাটানো সেই অন্তরঙ্গ মুহূর্তের কথা। ভাবতেই জানলার সামনে আবার দেখতে পায় সেই ছায়ামূর্তি। একটা হাসি ফুটে ওঠে রিতার মুখে। দাঁড়াও, আসছি। আজ আর বিভানকে দরজা খোলার জন্যে ওকে রিকোয়েস্ট করতে হয় না। দরজা খোলার সাথে সাথেই দুটো শরীর উন্মুক্ত হতে শুরু করে এবং মিলিত হতে শুরু করে আসতে সে। আজ যেন বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠেছে রিতা। কামদেবী ভর করেছে তার মধ্যে। কাম করার 64টি পদ্ধতিই যেন আজ ঘটে চলেছে এই ঘরে। কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো বা পশুর মতো বিভিন্ন রকম পদ্ধতিতে আজ সুখ দিচ্ছে বিভান তাকে। এজন্য বাঁধ ভাঙা আনন্দ কোনো রকমই থামতে চায় না। একটা সময় নিজের জনিপাত অসহ্য ব্যথা যখন শুরু হয়, যখন কামরস আর নির্গত হয় না, যেন বিভান সবটুকু শুষে নিয়েছে তার পুরুষাঙ্গ দ্বারা।
রীতা হাঁপিয়ে ওঠে, ঘেমে স্নান করে। আর পাচ্ছি না, এবার ছাড়ো। বিভান ওর কপালে আলতো করে স্পর্শ করে ধপ করে ওর পাশে শুয়ে পড়ে। দুইজনের নিঃশ্বাসের শব্দ দ্রুত গতিতে বেড়ে চলেছে। আচমকাই ঘরে দরজার খিল নাড়ার শব্দ। বৌদি, বৌদি! রীতা তাকিয়ে দেখে নাইট ল্যাম্পের আলোতে রাত 1:30 বাজে। কি হয়েছে? দরজাটা খোলো বৌদি, তোমার গ্রাম থেকে খবর এসেছে, ফোন এসেছে তোমার বাপের বাড়ি থেকে। এত রাতে ফোন? আসছি, তুমি শো একটু লক্ষ্মীটি, আমি ফোনে কথা বলে আসছি। লাইট অফ করে দিই। লাইট অফ করে গায়ের কাপড়টা কোনো রকম জড়িয়ে রীতা ঘর থেকে বেরিয়ে যায়। ননদ দাঁড়িয়ে চোখ দুটো জলে টলটল করছে। কি হয়েছে বলো তো এত রাতে? তোমার বাবা ফোন করেছে, ধরো শিগগিরই। হ্যাঁ বাবা, শরীরটরি খারাপ নাকি তোমার আর মায়ের? কি হয়েছে বলো? সর্বনাশ হয়ে গেছে রীতা। কি হয়েছে? আমাদের পাড়ার বিভান। বিভান? বিভানের কি হয়েছে? রীতা ভাবে বিভান তো তার কাছেই রয়েছে, তাহলে কি সবাই জেনে গেল খবরটা? আমাদের বিভান শহরে গিয়েছিল চাকরি করতে, গ্রামে ফিরে আসার কথা ছিল গত 7 দিনের মধ্যেই। ছেলেটা গ্রামে ফিরতে গিয়ে একটা বড় লরির ধাক্কায় রাস্তায় পুরো পিষে পুলিশ এসেছে ওর কুড়িয়ে কাজিয়ে উদ্ধার করা বডি নিয়ে। এতটুকু পাওয়া যায়নি রে রীতা, এতটুকু পাওয়া যায়নি। চোখ মুখ নাক সব থেতলে নাড়ি বুড়ি বেরিয়ে রাস্তা একেবারে একাকার। ওর মাটা পাগলের মতো কান্নাকাটি করছে। আমি গেছিলাম। বিভান তোর খুব ভালো বন্ধু ছিল, তুই কালকে একবার চলে আয় মা। তোর শ্বশুর শাশুড়ির সাথে আমার কথা হয়ে গেছে, ওনারাই তোকে নিয়ে আসবে। একবার শেষ দেখা ছেলেটাকে দেখে যা, ওর যে কী অবস্থা। ফোন কেটে দিয়েছে রীতার বাবা, কিন্তু রীতা কোনো কথাই বলতে পারে না। পাথরের মতো স্থবির হয়ে দাঁড়িয়ে এসে ননদের চোখে জল। ননদ বলে, বৌদি, আমি বিভানকে ভালোবাসতাম। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে যখন আমার দাদার সঙ্গে প্রথমেই দেখতে গিয়েছিলাম তোমায়, তখন বিভানকে আমি দেখেছিলাম। বাসে করে যাচ্ছিল বোধহয় শহরের পথে ওর বাবার সাথে। আমরা তো একই বাসে করে, আমি নেমেছি আর ও উঠেছে। ওর সঙ্গে আমার হাতে হাত ঠেকেছিল, আমার দিকে তাকিয়ে ও হেসেছিল। আমি ওর বাবার মুখ থেকেই শুনলাম বিভান বলে ডাকটা। আমার ছেলেটাকে খুব ভালো লাগতো বৌদি। বাবা মা যখন আমাকে বললো আমায় দেখতে আসবে, আমি তখনই মাকে লজ্জা লজ্জা নিয়ে রাত্রেবেলা বললাম তোমাদের গ্রামের এই বিভান ছেলেটির খোঁজ করতে। আমি বুঝতে পারিনি বৌদি, আমার প্রথম ভালোবাসা ভালো লাগা এইভাবে সৃষ্টিকর্তা আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার আর বলা হলো না ওকে। রীতাও কাঁদছে, দুটি রমণীর চোখেই জল। তবে একজনের শরীরকে শীতল করে দিয়েছে বিভান তার উষ্ণ ছোঁয়ার স্পর্শে, আর আরেকজন এখনো তপ্ত অগ্নিধারা আগ্নেয়গিরির মতো স্ফুলিঙ্গ উৎপাদন করার আগেই হিম শীতল হয়ে গেল। রীতা গিয়েছিল দেখতে বিভানকে, কারণ সেই রাতে বিছানায় ফিরে এসে বিভানকে খুঁজে পায়নি রীতা। বারবার জানলার কাছে দাঁড়িয়ে ডেকেছিল, ভেবেছিল, কিন্তু বিভান আর আসেনি। শ্বশুর শাশুড়ি এবং ননদকে নিয়ে দেখতে গিয়েছিল যখন, দেখে বিভানের মা অজ্ঞান, বাবাটার একটা অঙ্গ পড়ে গেছে শোকে। কদিনই হয়েছে মাত্র এসেছে ওরা এই গ্রামে। বিভান শহরেই থাকতো, মাটার শরীর খারাপ বলে পাঠিয়ে দিয়েছিল গ্রামের বাড়িতে। বিয়ের তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে মাঝখানে, বিভানের সাথে কোনো যোগাযোগ ছিল না রীতার। স্কুল কমপ্লিট করে বিভান কাজ লেগে গিয়েছিল, মাঝে একবার গ্রামে এসেছিল রীতার বিয়ের পর, তারপরে আর কোনো খোঁজ নেই। আজও রীতা অন্ধকারে যখন বসে থাকে, তখন মাঝে মাঝে বিভানের কথা ভাবে, আর ভাবতেই অনুভব করে গায়ের মধ্যে সেই অসম্ভব ভালো লাগাটা। ওর জনিদার ভেদ করে বিভানের পুরুষাঙ্গ প্রবেশের সেই অমলিন মিলনের স্মৃতি আজও রীতার বুকে রয়েছে বিদ্যমান। এরপরও রীতার জীবনের অভূতপূর্ব পরিবর্তন আসে। তার স্বামী, শ্বশুর শাশুড়ি সবাইকেই বলে দেয় সে কোনোদিন আর এই গ্রামে ফিরবে না, কারণ তার সংসার রয়েছে। রীতাকে পারলে অন্যত্র কোথাও বিয়ে দিয়ে দিতে, আর ডিভোর্সের দরকার নেই। যেই সম্পর্ক মাত্র 1 মাস ছিল, সেই সম্পর্কে আর ডিভোর্সই কি বাকি।
আর ডিভোর্স করতে গেলে আইনিভাবে ওনাদের ছেলেই ফেঁসে যেতে পারে। শ্বশুর শাশুড়ি অনেক বুঝিয়েছে রীতার বাবা মাকে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। ওনারা বারবার আইনি পথ আশ্রয় করতে চান। তবে রীতা আজ বেরিয়ে গেছে বাড়ি থেকে একা, সব কিছু ছেড়ে। ও জানে এই পৃথিবীতে কেউ একজন আছে যে সর্বতভাবে ওকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চায়, আঁকড়ে থাকতে চায়। তবে এই শরীরটা যতদিন আছে ততদিন হয়তো ওদের মিলনে অসুবিধা হতে পারে। দেহ থেকে আত্মা যখন বাইরে বেরিয়ে যাবে, যার তখন কোনো খিদে থাকবে না, কোনো প্রত্যাশা থাকবে না, আশা থাকবে না, তখন এই দুটো আত্মা বারবার কামনার আগুনে তপ্ত হয়ে মিলিত হতে পারবে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। গভীর রাতে বাড়ির বাইরে বেরিয়ে মেন রাস্তায় উঠে রীতাও লরির ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। পরের দিন কি হয়েছে রীতা খবর রাখে না, কারণ গাড়িটা যখন সামনে এগিয়ে আসছিল তখন রীতা দেখতে পেয়েছিল বিভানের পুরুষাদের সেই শক্ত হাতটা এগিয়ে আসছে রীতার দিকে, রীতাকে উদ্ধার করার জন্যে, রীতাকে অমলিন ভালোবাসায় ভাসিয়ে দেওয়ার জন্যে, রীতার ক্ষুধা নিবৃত্তির জন্যে, রীতাকে দৈহিক এবং মানসিক পরিতৃপ্তি দেবার জন্যে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। নমস্কার।